কিছু একটা করতে চাইছি। আমি চাই ওর এমন অবস্থা করব যাতে সারা জীবনের জন্য মনে রাখে। ওকে মনের স্বাদ মিটিয়ে পেটাতে না পারলে তখন ভালো লাগবে না ভাইয়া। পুলিশ কি আর তা করবে? আমিও পেটাবো, আমাকেও লাঠিটা দিও। আমাদের একমাত্র বোনের গায়ে হাত দেওয়ার সাহস কি করে হয়? আমি কিছুই করিনি। আমি শুধু ওকে বিয়ে। ইসমাম কৌশিকের গাল চেপে ধরল। বিয়ের কথা মুখে আনবি না জানোয়ার। তোর মুখে বিয়ে নামক পবিত্র শব্দটা মানায় না। তোমরা যাও, ওকে আমি দেখে নিচ্ছি। কিন্তু ইসমাম ভাই বেশি যেন না হয়, আমার জন্য রাখিস। ইসমাম দরজাটা লাগিয়ে দিল, তারপর কৌশিকের হাতের বাঁধন খুলে দিল। অধরকোণে তীরচোখ হাসি। এখন যদি আমি তোর হাতের বাঁধন না খুলতাম তাহলে তুই বলতে তোকে দুর্বল পেয়ে মেরেছে। এবার আয়, সমানে সমানে টক্কর লাগুক। তুই আমাকে মারতে পারিস। তোর এলাকায় ডেকে এনে ভয় দেখাচ্ছিস? পারলে আমার এলাকায় আয়। তোদের মতো শুকরদের কোনো এলাকা হয় না। তোদের যেখানে পাওয়া যায় ধরে উপরে পাঠানোর ব্যবস্থা করতে হয়। তবে আফসোস, দেশের আইন আমার হাত বেঁধেছে। নাহলে তোকে দেখিয়ে দিতাম ইসমাম সাদা ফার্সের তোদের মতো শুকরদের শেষ করতে কোনো এলাকার প্রয়োজন হয় না। বাইরে থেকে সবাই শুধু ঘুষাঘুষি মারার মারের শব্দ পাচ্ছে। এক পর্যায়ে ইসমাম বেরিয়ে এলো। তার কপালে কিছুটা কেটেছে, হাত দিয়ে রক্ত পড়ছে। এরা দৌড়ে এলেন। কি করেছিস বাবা, কি করেছিস ওর? আজরা খুব কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে ইসমামের হাতটা নিয়ে বলল, আপনাকে পাগলামো করতে নিষেধ করেছি না? ওকে শাস্তি পুলিশ দেবে। পুলিশ শাস্তি দেবে, কিন্তু সেটাতে আমার পোষাচ্ছে না। তাই আগে ব্যক্তিগত আক্রোশ মিটিয়ে নিলাম। তুমি এর মধ্যে একদম কথা বলতে আসবে না। সোফায় গিয়ে বসো। আরে ভাই, আমার জন্য কিছু রাখিস। আমার হাত পা ইতিমধ্যে ব্যথা হয়েছে। ইসমাম তত্ত্বাশ্রা হাসল, কপালে রুমাল চেপে ধরে বলল, সরি ব্রাদার্স, মানে একটু বেশি হয়ে গেছে। এরপরও যদি তোমরা মারতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই। আবার পুলিশ বাবুজিরা খেপে যাবে। ইসমাম বাইরে বেরিয়ে এলো। সাবার বাবা বললেন, আমাদের বাড়ির ছেলের সাথে এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আপনারা কিসের ভিত্তিতে কি বলছেন? প্রমাণ আছে? আপনাদের মেয়ে হয়তো। ইসমামের মাথার রগ আবার দপ করে উঠল। সাবার বাবার কলার ধরে বলল, খবরদার, আজরার নামে একটা নোংরা কথা যেন আপনার মুখ থেকে বের না হয়। যেহেতু আজরা বলেছে তার মানে সব সত্যি ওর মুখের কথাই যথেষ্ট। আর কোনো প্রমাণ, দলিল বা সাক্ষীর প্রয়োজন নেই। মুখে বলেছে না, তার মানে এটাই সত্যি। আর পুলিশই মামলা করার ব্যবস্থা করছে। আপনাদের ছেলের ওপর অ্যাটেম্পট টু মার্ডার, মোলেস্টেশন সহ বিভিন্ন চার্জ লাগবে। মনে করবেন এত সহজে ছাড়া পাবে? সানভি শফিক গিয়ে দেখল কৌশিক জমিনে পড়ে আছে, হয়তো বেহুশ। মনে হয় না এমন মার জীবনে কোনো দিন খেয়েছে। তবে ইসমামের মতো ছেলে যে কৌশিককে বেধড়ক পেটাতে পারে তাও সকলের ধারণার বাইরে ছিল। আজ নতুন রূপে সব দেখল। জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া প্রয়োজন। তাকে ধরাধরি করে হাসপাতালে নেওয়া হলো। তাহসিন বললেন, যে পরিবারে এমন নোংরা ঘটনা ঘটে সে পরিবারে পুরুষ নারীর হেফাজত করতে জানে না। আমার মেয়ের মতো ভাতিজির সাথে এমন আচরণ করছে, সেই পরিবারে আমি বিয়ে করব না। আমি এই বিয়ে ভেঙে দিচ্ছি। তুমি এটা কি বলছো তাহসিন? আমরা না একে অন্যকে ভালোবাসি, কিভাবে ছেড়ে চলে যাচ্ছ? তোমার বাবা যখন আমাদের পরিবারের মেয়ের বিরুদ্ধে বাজে কথা বলছিল তখন। আমি জানি আজরা কিছু করেনি। আমি অনেক বেশি লজ্জিত ওর সাথে এমন হয়েছে। তাই বলে তুমি এমনটা বলবে? আমার ভালোবাসা এত ঠুনকো ছিল? সাবাত দৌড়ে আজরার রুমের দিকে চলে গেল। তাহসিন তার পেছনে গেল। এই কোথায় যাচ্ছ? আজরা মামুনি অসুস্থ, ওকে নিয়ে কিছু বলবে না। আজরা বিছানায় সোজা হয়ে শুয়েছিল। তার ক্ষতে প্রচণ্ড পরিমাণ ব্যথা হচ্ছে। এত ব্যথা যে চোখ দিয়ে আপনা আপনি পানি পড়া শুরু হয়েছে। আজরা দাঁত চিপে সেই ব্যথা সহ্য করছে। আজরা তার মাথায় কারো হাতের স্পর্শ পেতেই ধরফর করে ওঠার চেষ্টা করলো। আতঙ্কিত হবে না, আমি তোমার সাবা চাচি। আপনি এখানে? কণ্ঠ রোধ হয়ে আসছে। আকতির স্বরে বলল, তুমি কি আমাকে ঘৃণা করো? তোমারও কি মনে হয় এসবের পিছনে আমার হাত আছে? আপনাকে কেন ঘৃণা করব? আপনার এখানে সম্পৃক্ততা নেই সেটা আমি নিশ্চিত হয়েছি। তোমার ছোট চাচুকে এটা বুঝিয়ে বলো না। আজরার ছোট চাচা রুমে এলো। আজরার কাছে এসে হাত ধরল। আজরা চোখ মুখ হিচে বলল, এটা আমি কি শুনলাম চাচু? আজরা কান্না করে দিল। ইরা এসে তাকে জড়িয়ে ধরল। তুমি আমার জন্য আরেকজনের ভালোবাসাকে এভাবে ফিরিয়ে কেন দিচ্ছ? আমি ইতিমধ্যে সবার জীবনের সমস্যা তৈরি করে শুরু করে দিয়েছি, তাই না? আমি এই সমস্যা, আমার জন্য সবার খুশি নষ্ট হয়ে গিয়েছে।
আজরামা শান্ত হও। আজরার মানসিক অবস্থা ভালো না। সেই ঘটনার রেশ ধরে সে নিজেকে দোষী মনে করছে। শেষমেশ তার পাগলামির জন্য সানভি এসে তাকে ঘুমের ইঞ্জেকশন দিল। দেখতে দেখতে আরও 1 মাস কেটে গেল। ইসমাম নিজ উদ্যোগে আজরাকে ভর্তি করিয়ে দিল। আজরা আর কোনো ভার্সিটিতে পরীক্ষা দিল না। সে মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত, তাই সারাদিন নিজের ঘর থেকে বেরো হয় না। আশেপাশের মানুষের প্রতিদিনকার খারাপ খারাপ কথা শুনতেই হয়। তার বিয়ে হবে না, তার চরিত্রের সমস্যা, এইসব শুনতে শুনতে আজরা অতিষ্ঠ হয়ে উঠেছে। নেসা আক্তার জীবনের সব দিকে অনিয়ম করতে করতে শয্যাশায়ী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি এতটাই ভেঙে পড়েছেন যে খাওয়া দাওয়াও কিছু ঠিকমতো করছেন না, কারো সাথে কথাও বলছেন না। হঠাৎ একদিন সকালে সালমানিরা ইসমাম সহ তাদের বাসার সবাই উপস্থিত হলো। সবাই নিসা বেগমের রুমে গিয়ে কে যেন আলোচনা করলো। বেশ কিছুক্ষণ পর আলোচনা শেষে বেরিয়ে এলো। সবাই লক্ষ্য করছিল আজরা কে কী করলো তা নিয়ে তার মধ্যে কোনো আগ্রহ নেই। কারো সাথে তেমন কথা বলে না, নিজের মতো থাকে। সময় মতো খাবার দেওয়া হলে খায়, না দেওয়া হলে খায় না। সারাক্ষণ শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে ফুপিয়ে কেঁদে ওঠে, রাতে খারাপ স্বপ্নে চিৎকার করে। এমন সময় তার মাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কিন্তু না, সে নিজেই ভীষণ অসুস্থ। এমন অসুস্থ সে তখন হয়েছিল যখন আজরার যমজ বোন মারা যায়। আজরা মায়ের এমন অবস্থা দেখে ও দিনরাত কান্না করে। নাবিল আর তাহমিদ সাহেব মিলে খুব কষ্টে তাদের সামলাচ্ছেন। নাবিল সারাক্ষণ বোনকে সঙ্গ দিচ্ছে, এটা ওটা করার চেষ্টা করছে। সানা ইয়াকুব সবাই যার যার মতো সাহায্য করছে, কিন্তু আজরার মা নিজেকে শান্ত রাখতে পারছেন না। সেদিনের পর কৌশিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম পায়ের ফিমারে ফাটল ধরা পড়েছে আর বাম হাতের হিউমেরাস ভেঙে 2টো টুকরো হয়েছে। সে হাসপাতালে শয্যাশায়ী হয়ে নিদারুণ যন্ত্রণা ভোগ করছে। তার নামে পুলিশ কেস করা বাকি। ইসমামের হাতে উপযুক্ত প্রমাণ আছে, শুধু সময়ের অপেক্ষা, কারণ আজরার বাবা কেস করার সম্মতি দিচ্ছেন না। সানা বলল, আজরাপু, তোমাকে একটু ডাকছে মামা। কেন রেখেছে? জানি না, মামা নাকি তোমার সাথে জরুরি কথা বলবে, তাই। আচ্ছা ঠিক আছে। কথাগুলো বলেই আজরা বাইরে গেল। ধীর পায়ে হেঁটে সোফায় গিয়ে বসলো। সেখানে আলোচনায় ইসমাম উপস্থিত ছিল না। আজরার বাবা তার পাশে গিয়ে বসলো, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতির ভার আজ করতে পেরে আদ্রা ভ্রু কুচকে বলল, কি সিদ্ধান্ত? আমরা চাই তুই ইসমামকে বিয়ে কর। আজরা বিস্ফোরিত নয়নে তার বাবার দিকে তাকালো। আগের আজরা হলে এতক্ষণে হই হুল্লোড় করে ফেলতো, রেগে বোমা হতো, কিন্তু এইখানকার আজরা ভিন্ন। সে শান্ত স্বরে বাবাকে বলল, এমন কথা কেন বলছো? তোমার মা তোমার বিয়ে নিয়ে অনেক উদ্বিগ্ন। তুমি কি চাও না সে সুস্থ হোক? তোমার একটা গতি দেখতে চাই। ইসমামের থেকে ভালো পাত্র আমরা পাবো না, পেলেও আমরা চাই না। ইসমাম তোমাকে অনেক যত্নে রাখবে, তাই আমরা চাই তুমি ইসমামকে বিয়ে করো। ইসমাম সেখানে উপস্থিত ছিল না, তাই আজরা তার অবস্থা অবলোকন করতে ব্যর্থ হলো। এটা হতে পারে না। এটা হতে পারে না? কেন হতে পারে না? আমি কোনোদিনও বিয়ে করব না। আর আমি বিয়ে করে ইসমাম ভাইকে ঠকাতে চাই না। এই সমাজের কেউ আমার বিশ্বাস করে না, সবাই মনে করে আমার চরিত্রের দাগ লেগেছে, তাই আমি সেই দাগের কলঙ্ক ইসমাম ভাইয়ের গায়ে লাগাতে চাই না। এর জন্য বিয়ে করতে চাই না। আমি কোনোদিনও বিয়ে করব না। আরেকজনের উপর নিজের কলঙ্কের বোঝা চাপিয়ে জীবন চলা যায় না। সমাজ কি বললো, কে কি বললো, তাতে কিছুই যায় আসে না। আমরা তোকে বিশ্বাস করি, আর আমরা জানি তেমন কিছুই হয়নি। আল্লাহ না করুক যদি এমন কিছু হতো, তাতে আমাদের কিছু যায় আসে না। এটা মুখে বলা অনেক সহজ হবে, কিন্তু যখন 10 জন তোমাদের উপর আঙুল তুলবে, তখন আমার অবস্থান শুধু একজন করুণার পাত্রীতে পরিণত হবে। আমি কারো কাঁধের বোঝা হয়ে যাই, সেটা আমি চাই না একদমই। আর তোমরা সমাজের ভয়ে আমার বিয়ে দিতে চাইছো, কিন্তু সমাজের মানুষ যখন বলবে আমার চরিত্রে কলঙ্কে ঢাকার জন্য নিজেই ফুফাতো ভাইয়ের সাথে আমায় জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, তখন এমনকি ইসমাম ভাইও একসময় আমায় দূরে ছেড়ে দিবে। সমাজের মানুষকে তোয়াক্কা করা উচিত না। আমিও ইয়াকুবের হাত ধরে পালিয়ে এসেছিলাম সমাজ কি বলবে না বলবে তার পরোয়া না করি। আমাদের পরিবার চাই, বিষয়টা তাই গুরুত্বপূর্ণ। এমনকি তোমার চাও এখানে গুরুত্ব বহন করে। তুমি কি চাও ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। আজরা কিছুটা চেতে বলল, ইসলাম আমাকে বোন আর আমি তাকে ভাইয়ের নজরে দেখি, এর বেশি আর কিছু সম্ভব না। আজরা কিছু বলল না, চলে গেল। সবাই আশা ছেড়ে দিয়েছিল।
সন্ধ্যার দিকে আজরার মা ঘুমোচ্ছে। গিয়ে দেখলো এই কয়েকদিনের অসুস্থতায় খুব শুকিয়ে গিয়েছে। আজরার বড্ড মায়া হলো। তার মা ছোটবেলা থেকে তার জন্য অনেক ত্যাগ করেছেন, দিনরাত ত্যাগ করেছেন এবং তাকে বড় করেছেন। মায়ের আত্মত্যাগ কিভাবে বৃথা যেতে দেয়? আজরা তার মাথায় হাত বুলিয়ে মাকে একবার মৃদুস্বরে ডাকলো। নিসা চোখ খুললেন। আজরাকে দেখে তিনি কেঁদে দিলেন। আজরাকে জড়িয়ে ধরে বললেন, তোর ব্যথা কি কমেছে? না, আমার ব্যথা কমেনি, কারণ তুমি আমার ব্যথা বাড়িয়ে দিচ্ছ। তুমি এমন ভাবে কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আমার কিছু হয়নি, দেখো ঠিক আছি আমি। তা ঠিক নেই। তোর এমন একজন প্রয়োজন যে তোকে ভালোবাসবে, যত্ন করবে। তোমরা তো আছোই, তাই না? আমাদের কথা বলছি না। তুমি কি চাও আমি ইসমাম ভাইকে বিয়ে করি? হ্যাঁ চাই, ও অনেক ভালো ছেলে। আজরা কিছু বলল না। মায়ের রুম থেকে ধীর পায়ে বেরিয়ে এলো। সে তার ফুপির বাসায় হাঁটা ধরল। ফোন করে ইসমামকে বাগানে আসতে বলল। ইসমাম বাগানে পুকুর ধারে এসে দাঁড়ালো। আজরা দাঁড়িয়ে আছে। বসন্তকাল হয়, মাথার উপর নীলম মনিলতা চকচক করছে। দু একটা ফুলের পাপড়ি ঝরে পড়ছে আজরার গায়ে। আজরা এখনও ইসমামের দিকে মুখ করে তাকায়নি। আজরা ইসমামকে বলল। আমি জানি আপনি পরিবারের কথা বিয়েতে সম্মতি দিয়েছেন। ইসমাম হ্যাঁ বা না কিছুই বলল না। একটা পর্যায়ে আজরা ইসমামের দিকে ঘুরল। চোখে মুখে নিদারুণ বিষণ্ণতা। আমার মা অনেক অসুস্থ, একমাত্র আমার একটা বিয়ে দেখার জন্য তিনি আরো অসুস্থ হচ্ছেন। তবে আমি এই বিয়েটা করতে চাই না। তুমি যা চাও তাই হবে। এখানেও শর্ত আছে আমার। আমি চাই আম্মু যতদিন না সুস্থ হয়ে উঠছে আমরা ততদিন বিয়ের নাটক করব। বিয়েটা হবে ঠিকই, কিন্তু আম্মু সুস্থ হয়ে ওঠার পর আমরা একজন আরেকজনকে তালাক দিয়ে দেব। বিষয়টা তেমন জানাজানি হবে না। আপনি আপনার মতো থাকেন আর আমি আমার মতো থাকবো। এমনটা কি হতে পারে আমি সময় মতো সবাইকে বুঝিয়ে বিদেশ চলে যাব? ইসমাম হাসল। মৃদু হেসে ধীরে বলল, আমি পরিবারের সম্মতিতে বিয়ে করেছি। এটা শুধু একটা কারণ, আর হ্যাঁ, তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। ঠিক আছে তবে। আজরা তাদের বাসায় ফিরে গেল। পরের দিন সকালবেলা সবাইকে একত্রিত করা হলো। আজরা মাথা নিচু করে বলল, আমি বিয়েতে রাজি, তোমরা যখন বলবে তখনই বিয়ে করতে রাজি। তোমরা আয়োজন করো। ঘরোয়া বিয়েতে যেমন হয় তেমন লোকজনকে জানানোর দরকার নেই। কথাগুলো বলে আজরা তার রুমে চলে গেল। ইসমাম মাথা নিচু করে বসে রইল। ইয়াকুব ইসমামের কাঁধে চাপড়ে দিল। তনিমাও চোখ টিপে হাসল। পরের শুক্রবার বিয়ের আয়োজন করা হবে। ইসমামদের বাগানে বিয়ের আয়োজন করা হয়েছে। সেখানে প্রায় 50 জনের মতো লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আজরা বলেছিল ঘরোয়াভাবে যেন বিয়েটা হয়, কিন্তু এতগুলো লোক কোথা থেকে এলো তার মাথায় খেলে না। আজরা সেই কখন থেকে সানার রুমে বধূরূপে সংসেজে বসে আছে। পরনে তার গাঢ় লাল রঙের শাড়ি, লাল রঙের কাতান শাড়ির ওপর সোনালি রঙের কাজ করা, সারা গা ভর্তি স্বর্ণের গয়না। লম্বা চুলগুলোতে একটা গোল খোপা করা হয়েছে, যার মধ্যে লাগানো হয়েছে সাদা রঙের বেলি ফুল। অন্য কোনো সময় হলে বা অন্য কোনো মেয়ের ক্ষেত্রে এটা হলে হয়তো আজ তার ভয় লাগতো, উৎকণ্ঠা কাজ করতো বা আনন্দে আপ্লুত হতো। সে কিন্তু আজরার এমন কিছুই অনুভূত হচ্ছে না, কেননা বিয়েটা তার মর্জি বহির্ভূত। তারা দুজনই পরিবারের জাতাকলে পিষ্ট, সমাজের জাতাকলে পিষ্ট। অন্যদের বেলায় নতুন পরিবেশ, নতুন মানুষ, আর স্বামীরূপে মানুষটা অজানা হয়। তবে আজরার এই বাড়ির মানুষ আর স্বামীরূপে মানুষটার সবটাই চেনা জানা। ইসমামকে আজরার হঠাৎ করে মহামানব মনে হতে শুরু করলো। যে ব্যক্তি পরিবারের জন্য এত বড় ত্যাগ করতে পারে সে নিশ্চয়ই ভালো মানুষ হবে। একটা মানুষের জীবনে তার বিয়ের দিন সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়। মানুষের জীবনে নানা ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, তার মধ্যে বিয়ে একটি। সবার মনে এই দিন নিয়ে সাজানো গোছানো একটা স্বপ্ন থাকে। নিজের জীবন সঙ্গীকে নিয়ে নানা ধরনের কল্পনা জল্পনা থাকে। আজরারও ছিল। সে তার অতি সত্বর বিয়ে নিয়ে নানান পরিকল্পনা করেছিল। শেষমেশ অতি সত্বর বিয়েটা হলো, কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মাধ্যমে। যেই বিয়েতে নেই কোনো আনন্দ, নেই কোনো বিশ্বস্ততার সম্পর্ক, আর না আছে কোনো স্বপ্ন বাস্তবায়নের সুযোগ। এই বিয়ের কোনো ভিত্তি নেই, তাসের ঘরের মতো ক্ষণস্থায়ী। হয়তো সমাজ নামক একটা বাতাসের ঝাপটায় তা কিছুদিন পরেই ভেঙে যাবে। আজরার তাতে কোনো দুঃখ নেই। ইসমামের জীবনটা নষ্ট করছে নিজের কিঞ্চিত স্বার্থের জন্য। আজরা অত্যন্ত দুঃখিত এইটা ভাবতেই। সে ভাবলেও সে দূরে চলে যাবে, অনেক দূরে, যেন এখানকার ভবনতাকে ছুতে না পারে। আজরার হঠাৎ করে একটা কথা মনে হলো। আচ্ছা, ইসমাম ভাই তো একটা মেয়েকে পছন্দ করতো, যতটুকু ধারণা পেয়েছি সেটা
প্রিয়া আপু না, অন্য কেউ। তাহলে কি তার কি হলো? সে অনায়াসে কিভাবে বিয়ের জন্য সম্মতি দিল? আজরা কি তবে সমাজের আর ৮-১০টা মেয়ের মতো ঘর ভাঙা মেয়ে? কারো গল্পের খলনায়িকা? তার হঠাৎ মাথা ঘুরতে শুরু করলো। আজকাল শরীরের ওপর বেশি চাপ প্রয়োগ করলেই এমনটা হয়। আজরার কথাটা ভেবে বুকে কেমন যেন ব্যথা অনুভব করলো। না, কোনোদিনই ইসমামের সাথে স্বাভাবিকভাবে সংসার করা সম্ভব না, কারণ তার মনে অন্য কেউ হয়তো। আজরাও তাকে ইয়াকুবের মতোই ভাইয়ের চোখে দেখে। ইসমাম তার বাবার জন্য রাজি হয়েছে শুধু। আজরা সহ সবাই জানে ইসমাম সালমান সাহেবের এক কথায় দিনকে দিন আর রাতকে রাত মেনে নেয়। আপাতত বিয়েটা করবে, তারপর ভেঙে দিয়ে নিচের প্রেমিকার সাথে চলে যাবে। আজরা পড়ে থাকবে একা, সব সময়ের মতোই একা। আজরার মন চাইছে একটু কাঁদতে, কিন্তু না, কান্না আসছে না। কান্নাগুলো শুকিয়ে বাষ্প হয়ে আকাশে উড়ে গিয়েছে, মেঘের কোলে সমাহিত হয়েছে। রাতের আকাশের তারা হয়ে গিয়েছে আজরার বড় বড় কান্নার ফোঁটাগুলো। ইরা আজরাকে ডাক দিলেন। আজরা আসবো? আরে ফুপি, আবার জিজ্ঞেস করার প্রয়োজন হয়? 2টো বেজে গেছে, কাজী সাহেব বিয়ে পড়াবেন, চলো আমার সাথে। তখনই নিসা বেগম এলেন, সাথে তনিমা। নিসা আজরাকে জড়িয়ে ধরলেন আর কানে কানে ফিসফিস করে বললেন, যা হবে সব ভালোই হবে, চিন্তা করবি না একদম। আজরাকে নিয়ে যাওয়া হলো বাগানে। সেখানে বরকনের জন্য আলাদা স্টেজ করা হয়েছে, পাশাপাশি চেয়ার, তার উপর অনেকগুলো কৃত্রিম ফুলের সজ্জা। আজরা ইসমামকে একবার মাথা উঁচিয়ে দেখল। তার পরনে ধূসর রঙের পাঞ্জাবি, ধূসর রঙের পাঞ্জাবির ওপর কালো স্টোনের কাজ করা, চুলগুলোকে পরিপাটি করে রাখা। তাকে দেখতে রাজকুমারের মতো লাগছে। চোখে চশমা না থাকার কারণে দেখতে আরও সুন্দর লাগছে। আজরা এক নজর দেখল, আবার চোখ নামিয়ে নিল। বেশ সুদর্শন পুরুষ। হয়তো আজকে যদি বিয়েটা স্বাভাবিক কোনো ঘটনার মধ্য দিয়ে হতো, তাহলে আজরা এরূপ ইসমামকে দেখে মুগ্ধ হতো, কিন্তু আজরা কেন যেন মুগ্ধ হতে পারল না। তরিমা তাকে ধরে ধরে নিয়ে ইসমামের পাশে বসালো। ইসমামকে দেখে অত্যন্ত স্বাভাবিক মনে হলো, কোনো চাপ নেই। ওষ্ঠাধর জুড়ে তৃপ্তিময় মৃদু হাসি। বিয়ে পড়ানো শুরু হয়ে গেল। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, আজরা কবুল বলছে না। ইসমাম তার দিকে তাকিয়ে আছে, অনেক আশা নিয়ে তাকিয়ে আছে। আজরার দু চোখ বেয়ে অশ্রুর ঢল নামল। কাজল কালো চোখে যেন ঘন বর্ষা তার সর্বস্ব উজাড় করল। আজরা টলমল চোখে নিসা বেগমের দিকে তাকালো। তিনি আজরাকে জড়িয়ে ধরলেন, কানে কানে বললেন, কবুল বল মা, এটা সব মেয়েদেরই বলতে হয়। এমন ভয় থাকা স্বাভাবিক, সব ঠিক হয়ে যাবে। মায়ের কথায় সেই সাহস ফিরে পেল। তারপর কবুল বলল। ইসমামকে কবুল বলতে বলা হলো। ইয়াকুব তার কাঁধে হাত রেখে তাকে অভয় দিল। সে সাধারণভাবে 3 বার কবুল বলে ফেলল। দুজনে আবদ্ধ হলো বিয়ে নামক পবিত্র বন্ধনে। ইসমাম আর আজরা পরপর কাগজে সাইন করলো। আশেপাশের সবাই দোয়া পড়ল। কিঞ্চিত লোক কানা ঘোষা করছে। কিছু লোকজন তাকে বিশ্বাস করে, আবার কিছু লোকজন বদনাম করে। অনেকে বলল তার আর ইসমামের মধ্যে আগে থেকেই প্রেম ছিল, তাই এত ঘটা করে বিয়ে। আবার অনেকে বলল যা হয়েছে ভালো হয়েছে, মেয়েটার এখন সুখ হবে। সবাই কথা বলছে। আজরা শুধু সামনে থাকা টেবিলের দিকে একভাবে তাকিয়ে আছে। ইসমাম যে তার পাশে বসা, তার কোনো ধ্যান নেই। ইসমাম বলল, আজরুস, আজরুস, হ্যাঁ হ্যাঁ, জি বলুন। তোমার ক্ষুধা পায়নি? শুনলাম তুমি নাকি সকালে কিছু খাওনি। ক্ষুধা পেয়েছে, তাই না? আপনি কি করে বুঝলেন? এটা বুঝতে খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় বলে মনে হয় না। তনিমা ভাবি, একটু এদিকে আসবেন। হ্যাঁ বলো ইসমু। আপনি কাজটার জন্য 1 প্লেট খাবার আনতে পারবেন? ও তো সকাল থেকে কিছু খায়নি। আপনিও তো খাননি, আপনারও তো খাওয়া উচিত। দুপুরের খাবারটা তো সবারই খাওয়া উচিত। ভাবি, আপনি এক কাজ করুন, আমাদের দুজনের জন্য একই থালায় খাবার নিয়ে আসার ব্যবস্থা করুন প্লিজ। ঠিক আছে, আমি দুজনের জন্য 1 থালি খাবার আনছি। দুজনের জন্য একটা থালায় খাবার আনা হলো। আজরা খাবারে হাত দিতে চাইলে ইসমাম বলল, তোমার হাতে অনেকগুলো ভারী চড়ি পড়া, তুমি ঠিকমতো খেতে পারবে না, আমি খাইয়ে দিচ্ছি। এটা কি বলছেন? এতগুলো লোকের সামনে খোলা ময়দানে আপনি আমায় খাইয়ে দেবেন? কি দৃষ্টিকটু! ছি! তুমি আমার স্ত্রী, তোমাকে খাইয়ে দেওয়া কোনো দৃষ্টিগত বিষয় হতে পারে না। আর সবার ধ্যান আমাদের দিকে না, দেখো। তুমি আমার স্ত্রী কথাটাতে যেন কেমন একটা অধিকার বোধ ছিল, একটা ভালো লাগা ছিল। না চাইতেও আজরাকে কেমন একটা কাবু করে নিল কথাটা। কি মিষ্টি ইসমামের আচরণ! সবসময় কি এমন থাকা যায় না? পদ্মাকে লোকটা হঠাৎ করে এমন মিষ্টি ছানার পায়েস কিভাবে হয়ে গেল?
ইসমাম পরম যত্নে আজরাকে খাইয়ে দিল, নিজেও খেলো। ক্যামেরাম্যান সম্ভবত এরকম দৃশ্যের ছবি ক্লিক করলো। ক্যামেরাম্যান আর কেউ ছিল না, নাবিল ছিল। সে মনে মনে বেশ খুশি। সন্ধ্যাবেলা সবাই ইসমামদের বসার ঘরে বসে আছে। ইসমাম ইয়াকুবের সাথে এটা ওটা নিয়ে কথা বলছে। আজরা সানার সাথে বসে আছে, তার পরনে এখনও বিয়ের শাড়ি। হঠাৎ করে তাকে চুলকানি বোধ হলো। আসলে চুলকানি শাড়ির জন্য না, আজকাল বেশি মানুষের সামনে বসলেই আজরার এমন সমস্যা হচ্ছে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা তার। এইগুলোর কথা বাবা মাকে বললে তারা চিন্তা করবে, তাই বলেনি। ইসমাম সেদিকে লক্ষ্য করলো কিন্তু কিছু বলল না। তাহমিদ জামান উঠে দাঁড়ালেন, সালমান সাহেবও উঠে দাঁড়ালেন। তারপর সালমান সাহেবের হাত দুটো একত্রে করে বললেন, ভাইজান, আজকে থেকে আমার মেয়েটাকে দেখে রাখবেন। মেয়েটা অনেক খারাপ সময় পার করেছে। আশা করি আপনাদের সাথে থেকে আমার মেয়ের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আজরা আর ইসমামের জীবন সুখী হবে। একদম চিন্তা করবে না। আরে মেয়ে তো আমাদেরই, শুধু স্থান বদল হয়েছে আর সম্পর্কটা, এছাড়া তেমন বিশেষ কোনো তফাৎ পড়েনি। আগেও মেয়ে আমার কাছে যেমন ছিল এখনো ঠিক তেমনই আদরে আছে। এখন তো আরো বেশি আদর করব। আল্লাহকে হাজার হাজার শুক্রিয়া, বছর ঘুরতে না ঘুরতেই তামিমা আজরার মতো দুটো ছেলের বউ আমার ঘরে এসেছে। হ্যাঁ, আল্লাহর রহমত স্বরূপ তারা আমার বাড়ি পরিপূর্ণ হয়েছে। হ্যাঁ, আমি তাদের দেখে রাখবো। হ্যাঁ ভাইজান, দেখে রাখবো। আর নিসা বেগম আজরাকে জড়িয়ে ধরে বললেন, আমার এখন কোনো চিন্তা নেই। এখানে সবাই খুব ভালো, তোর সাথে খুব ভালো ব্যবহার করবে। আর পাশেই তো বাসা, যখন মন চাইবে দেখতে চলে আসবি। অন্য কোথাও বিয়ে দিলে কি আমাদের মেয়েকে এত কাছে রাখতে পারতাম? আজরা কিছুই বলল না, শুধু মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ অশ্রু বিসর্জন দিল। নাবিল আজরার কপালে চুমু দিয়ে বলল, বোন, আমার ভালো মতো থাকিস কেমন? আমি তো তোকে দেখতে আসবই। ইসমাম কিছু বললে আমায় বলবি, ঘুষি দিয়ে বেটার দাঁত ফেলে দেব। এরা আজরাকে একটা ঘরে নিয়ে গেলেন, যে ঘরে আগে সানা থাকতো। সানা সত্যি সত্যি সেই রুমে আর থাকেনি। গোলাপি রং পছন্দ হয়নি বলে ঘরের ডেকোরেশন বদলানো হয়েছে। সানা থাকে এখন ইয়াকুবের পাশের রুমে, আজরাকে দেওয়া হলো ইসমামের পাশের রুম। তুই ফ্রেশ হয়ে নে, তোদের সম্পর্ক যতদিন না সহজ হচ্ছে ততদিন তোরা আলাদা ঘরেই থাকবি। অনেক ধন্যবাদ ফুপি। এখন কি আমি তোর ফুপি আছি? এখন মা হয়ে গেছি, মা ডাকবি আমাকে। ঠিক আছে মা। তোর জন্য আমি খাবার নিয়ে আসছি। না ফুপি, আমি এখন কিছু খাবো না, ফ্রেশ হয়ে ঘুমোবো, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঘুমা। গভীর রাতে আজরার ঘুম ভাঙল। উঠে দেখলো 2:30 বাজে। আজকে সারাদিনে পোলাও কোরমা খাওয়ার ফলে তার একদম ভালো লাগছে না। ইচ্ছে করছে ডাল চচ্চড়ি দিয়ে সাদা ভাত খেতে। রান্নাঘরে গেল, ভাতের চাল কোথায় তা খুঁজতে লাগলো। এই বাসার সব জিনিস কোথায় সে মোটামুটি জানে। হঠাৎ করেই পেছন থেকে ইসমাম বলল, এত রাতে এখানে কি করছো? আজরা চমকে গেল, বুকে থুতু ছিটিয়ে বলল, আপনি? ইসমাম ভাই, আপনি এখানে কি করছেন? এবারে সর্বত্র আমার বিচরণ। এখন বলো, তুমি এত রাতে এখানে কি করছো? ইফ আই এম নট মিস্টেকেন, ইউ আর হাংরি, আর ইউ? আপনার রান্নাঘরের সাথে বিশেষ যোগাযোগ আছে। যখনই তাকাই আপনি পেছনে পিলারের মতো উপস্থিত থাকেন। আশ্চর্য। আমার তোমার সাথে যোগসূত্র আছে যেহেতু তুমি রান্নাঘরে, আমিও। আসলে আমার ক্ষুধা পেয়েছে। আমি ফ্রিজ থেকে খাবার গরম করে নিয়ে আসি। না, আসলে আমার ওসব খেতে ইচ্ছে করছে না। আমার একটু সাদা ভাত আর ডাল চচ্চড়ি খেতে ইচ্ছে করছে, তাই বানানোর চেষ্টা করছিলাম। তোমাকে কিছু বানাতে হবে না, তুমি তোমার রুমে গিয়ে বসো। কিন্তু কোনো কিন্তু না, যাও। আজরা বসে রইল। প্রায় আধা ঘন্টার মতো সে 4 গ্লাস পানি পান করে ফেলেছে। এই ঘরে বসে স্নায়বিক দুর্বলতা অনুভব করছে। ইসমাম ঘরে ঢুকলো, হাতে তার ধোয়া ওঠা ভাতের প্লেট। তোমাকে আমি খাইয়ে দেবো। এত যত্ন কেন করছেন? কেন করছি? এটা খুব জলদি তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। আজরা দেখলো সত্যিই তো চিকন চালের সাদা ভাত, সাথে বেশি করে মরিচ ফালি দিয়ে ডাল চচ্চড়ি, সাথে একটা বড় ইলিশ মাছ ভাজা। আপনি এত সব কখন করলেন? এমন আস্ত একটা ইলিশ মাছ আমার জন্য নিয়ে এসেছেন? না, তোমার জন্য না, ওই যে দেখো পুকুরে যে ভুট্টা থাকে তার জন্য ভেজে নিয়ে এসছে। না চাইতেও আজরার মুখে মৃদু হাসির রেখা ফুটে উঠল। এখন হা করো, তোমাকে খাইয়ে দিচ্ছি, ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবে, কেমন? কাটা থাকতে পারে। আজরা পরম তৃপ্তি নিয়ে খেল। কতদিন পর কেমন যেন একটা প্রশান্তি অনুভব হচ্ছে। কিন্তু কেন?
কোথায় আগে তো ইসমামের আশেপাশে থাকলে এমন প্রশান্তি অনুভব হতো না। এটা কি বিয়ে নামক বন্ধনটার জন্য? বিয়ে নামক বন্ধনটা কি এতই পবিত্র হয়? সব কিছুই তখন কেমন নতুন নতুন লাগে, কোমল আর স্নিগ্ধ লাগে। এই যে চাদ্রেল কর্নেল ইসমামকেও আজ আজরার ভীষণ মিষ্টি মনে হচ্ছে। মুহূর্তের মধ্যে আজরার মাথায় এলো এসব বেশি দিনের না। হয়েছে আর না। তুমি কি ওষুধ খেয়েছো আজরোজ? না, ওষুধ খাইনি। ওষুধগুলো খেয়ে নাও। ঠিক আছে। ইসমাম চলে যেতে চাইল। আজরা তাকে ডেকে বলল, ইসমাম ভাই, ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার পর যতটুকু না মনে শান্তি পেয়েছিলাম তাই ডেকে জ্বালা বাড়িয়ে দিল, ইডিয়েট। এখন তোমার আমার সম্পর্কটা ভাই বোনের নেই। নেক্সট টাইম থেকে আমাকে ইসমাম ডাকবে। ভাই বোনে ডাকলে তোমাকে শাস্তি দেব, মনে থাকে যেন। ইসমাম চলে গেল। আরে আমি ওনাকে ভাই ছাড়া আর কে ডাকবো? তার থেকে ভালো সম্বোধন ছাড়া ডাকা। সম্বোধন ছাড়াই ডাকবো। আর ওনার সাথে তো আমার সারাদিনে তেমন কোনো দরকারও নেই। একটু এদিক ওদিক করে আজরা ঘুমিয়ে গেল। রুমের পরিবেশটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। ভোরে জোরে বৃষ্টি নামলো। নামাজ শেষে ইসমাম হালকা করে আজরার রুমের দরজায় ধাক্কা দিল। আজরোজ দরজা খোলা রেখে ঘুমায়, ইডিয়েট একটা। গিয়ে দেখলো ফুল স্পিডে ফ্যান চলছে আর দক্ষিণের জানলা আর বারান্দার দরজাও খোলা। আজরা বারবার ঠান্ডার কারণে কুকড়ে যাচ্ছে। ইসমাম আজরার গায়ে হাত দিয়ে দেখলো গা ঠান্ডা হয়ে গিয়েছে। গায়ে কাঁথা টেনে দিল, বারান্দার দরজা বন্ধ করে দিল। কীভাবে আবার আজরার কাছে গিয়ে বসলো। পেটের কাছের দিকের কাঁথাটা সরালো। আলতো হাতে সেখানকার জামাটা সরিয়ে দেখলো ঘা শুকিয়ে কালশিটে হয়ে গিয়েছে প্রায়, সাথে খুবই বিশ্রী একটা দাগ হয়ে গিয়েছে। ইসমামের চোখ দুটো ভিজে গেল। আদ্রাকে আবার ঢেকে দিল। ঘুমন্ত আজরার পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরলো। গভীর ঘুমে আদ্রাও তাকে জড়িয়ে ধরলো। হয়তো কোলবালিশ ভেবেছে। ইসমাম আজরার কপালে একটা চুমু দিল। তার ফোলা কালগুলো ঘুমের মধ্যে আরও ফোলা লাগছে। আজরার মাথায় হাত বুলিয়ে বলল, কড়া ওষুধের প্রভাবে এত শান্ত না হলে তো তুমি আমাকে এতক্ষণে চরিত্রহীন পুরুষের উপাধি দিয়ে দিতে, যেখানে বিয়ের প্রথম দিনই স্ত্রীর উপর অধিকার প্রয়োগ করছে। তবে জানো, আমার এমন কোনো উদ্দেশ্য নেই, আর তাড়াহুড়ো যেটা ছিল সেটা হয়ে গিয়েছে। এখন তোমার মন জয় করা জরুরি। তোমাকে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সব করব। তোমাকে আর কষ্ট পেতে দেব না। তোমার সব দুঃখ, অপবাদ, কলঙ্ক সব তখন থেকে আমার হয়েছিল, যখন 3 বার কবুল বলে তোমাকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করেছিলাম। তোমার সাথে যারা অন্যায় করেছে তাদের ছাড়ব না। সকাল 7টা বাজে ঘুম থেকে উঠল আজরা। এত সকাল সকাল ঘুম ভেঙে গেল দেখে অবাক লাগছে। কাপড় বদলে নিল, পরিপাটি হয়ে বাইরে বের হলো। বাড়ির সব মহিলারা কাজ করছে। তনিমা বলল, কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি কেন উঠেছো? তুমি অসুস্থ তো? আরে ভাবি, আমি এখন মোটামুটি সুস্থ আছি। তুমি কি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। না না, আমি একদম না, আমি নিয়ে আসছি, দাঁড়াও। আজরা খাবার টেবিলে গিয়ে বসল। সালমান সাহেব পত্রিকা পড়ছিলেন। বিস্তৃত হাসি মুখে বজায় রেখে বললেন, আচ্ছা মামুনি, এখন শরীরটা কেমন? কালকের অনুষ্ঠানে কি বেশি ধকল বোধ করছো? হ্যাঁ, না ফুপা, আমি ঠিক আছি। বাবা ডাকো। দেখছো না তানিমা কি সুন্দর করে বাবা ডাকে? তুমিও তো এভাবেই ডাকবে, বুঝলে? হ্যাঁ, বাবা কিন্তু ডাকবে। হ্যাঁ, সময় লাগবে। তনিমা সোফায় এসে বসল। গরম খিচুড়ির সাথে নিয়ে এসেছে আজরার প্রিয় রসুনের আচার আর কড়া করে ডিম ভাজি। বৃষ্টি হওয়ার কারণে আজ এই আয়োজন। আমি তোমাকে খাইয়ে দেব। না ভাবি, কোনো প্রয়োজন নেই। আপনি এমনিতেই কাজ করে অনেক ক্লান্ত, আমাকে খাইয়ে দেওয়ার দরকার নেই কোনো। আমি তো আর মুমূর্ষু রোগী না। আমার একটা বোন থাকলে তোমার মতো হতো, কিন্তু না, আমার কোনো ছোট বোন নেই। এখন তো তুমি আমার ছোট বোন, তাই তোমাকে আদর করছি। এখন খেয়ে নাও। আজরার চোখে পানি এসে পড়ল। আসলে এই পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছে। তনিমা তো এবারের সদস্য শুরু থেকে ছিল না। সে ওর সাথে কোমল ব্যবহার করছে ভাবতেই অবাক লাগে। তনিমা কানে কানে বলল, আসলে বোন কিছু না, তুমি এখন দেবরীর বউ হয়েছ। দেবরীর বিশেষ আবদার, তোমার যেন খেয়াল রাখি। তুমি নাকি আমার দেবরের হাতে খেতে লজ্জা পাও। আজরা চমকে গেল। সে কবে লজ্জা পেল? গতকাল রাতেও তো খাইয়ে দিল। তারপর আজরা আবার ফিসফিস করে তনিমার কানে কানে বলল, আমি লজ্জা পাইনি, সম্ভবত সে খাইয়ে দিতে লজ্জা পায়। তনিমা এদের কাণ্ড দেখে হাসলো। দুপুরবেলা আজরার পরিবারকে খাবারের জন্য দাওয়াত করা হয়েছে। সবাই খেতে বসেছে। খাবারের মধ্যেই ইসমাম বলল, আমি চাই আজরা অসভ্য কৌশিকের বিরুদ্ধে মামলা করুক। আমাদের তো আগেও এই বিষয় নিয়ে কথা হয়েছে। মামলা করা জরুরি মামা।
কিন্তু এটা দুই পরিবারের সম্মানের ব্যাপার, বিষয়টা জানাজানি হয়ে যাবে। আজরা এখন আমার স্ত্রী, আমার দায়িত্ব, তাই আমি চাই ও মামলা করুক। আজরা, তুমি চাও না? জি, আমি মামলা করতে চাই। ইসমাম সাবলীল ভঙ্গিতে মামলার সম্ভাব্য ইতিবাচক দিকের কথাগুলো বলতে লাগলো। সালমান সাহেব বললেন, দেখো, আমাদের কাছে তেমন পাকাপোক্ত প্রমাণ নেই, বিষয়গুলো পরিবারের সম্মানের সাথে জড়িত। তোমার ছোট মামা তোমার সম্মানহানি হওয়ার একটা সম্ভাবনা আছে। যেহেতু তোমাদের বিয়ে হয়ে গিয়েছে, সুতরাং আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে আর কিছু করা উচিত। এখানে বিয়ের সাথে কোনো সম্পর্ক নেই। অসভ্যটা নিজের কার্যসিদ্ধি করতে না পেরে ওকে মেরে ফেলার চেষ্টা করেছিল। সেদিন যদিও সফল হয়ে যেত, তাহলে আজকে আজরা আমাদের সামনে থাকতো না। আজরা নিজেকে ততটুকু রক্ষা করেছিল বলে এবং চেষ্টা করেছিল বলে সে তার কোনো ক্ষতি করতে পারেনি। ওকে এত সহজ কীভাবে ছেড়ে দেয়? তোমাদের বিবাহ হয়েছে, সন্ততি হবে, সমাজে তোমাদের একটা মান সম্মান থাকবে। কিছুদিন পর চাকরি বাকরি করবে, কথাগুলো ছড়িয়ে গেলে কি এক বিচ্ছিরি অবস্থা হবে, বুঝতে পারছো? এখন শুধু কথাটা এলাকার মানুষের মধ্যে আছে, তারা কিছুদিন পর কথাগুলো ভুলেও যাবে। কিন্তু তোমরা যদি মামলা করো, তাহলে মামলার হেয়ারিং চলতেই থাকবে। যতবার তোমরা সেখানে উপস্থিত হবে, লোকজনের ভিড় এবং কৌতূহল তোমাদেরকে ঘিরে ধরবে। বিষয়টা তত বেশি অতিরঞ্জিত হতে থাকবে। বড় মামা, এই মুহূর্তে আপনার সাথে কোনো ধরনের কঠিন কথা বলার মতো আমার ইচ্ছে একদম নেই। এটা সম্মানের সাথে জড়িত, অবশ্যই সম্মানের সাথে জড়িত। ছেলেটা আমার স্ত্রীর অসম্মান করার চেষ্টা করেছে, এটা আমি মেনে নেব না। আর কথা ছাড়ানোর কথা বলছেন, তো বলতে চাই আজরার এতে কোনো দোষ ছিল না। আর যদি ভবিষ্যতে সন্ততিদের এসব কাহিনী জানাতেই হয়, তাহলে আমি গর্বের সাথে বলবো যে তাদের মা লড়াই করেছিল, যে তার ইজ্জত হরণ করার চেষ্টা করেছে তাকে সে ছাড় দেয়নি। আজরা অবাক হয়ে ইসমামকে দেখছে। সে কি সুন্দর করে কথাগুলো বলছে। এটা মিথ্যা বিয়ে, যেখানে তাদের বিয়েটা টিকবে না, সেখানে সন্ততি, ভবিষ্যৎ, মান সম্মান এগুলো কিভাবে এলো? আজরার ভালো লাগলো যে অন্তত কেউ তার মতামতকে গুরুত্ব দেয়। আজরা মনে মনে বলল, আমি কি লোকটাকে হাফ মেন্টাল সাধেই বলি নাকি? আজরা এখন আমার স্ত্রী, তাই তার মান সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। স্বামী হিসেবে আদরকে করতে না পারি, তাহলে নিজের জীবনকে বৃথা মনে হবে। ইসমামের কথা শুনে আজরা আরও একবার মুগ্ধ হলো। ইসমাম এত সুন্দর করে কথা বলতে পারে তা আজরার কখনোই জানা ছিল না। এতদিন রাগে ইসমামকে তার বিরক্ত লাগতো, কিন্তু স্বামী হিসেবে ইসমাম অন্যরকম, ভীষণ যত্নশীল আর দায়িত্ববান। ইরা জামান বললেন, আমার ছেলে যথেষ্ট বুদ্ধিমান, তাই আমি জানি সে কি করবে। তবে প্রমাণ? আমার কাছে প্রমাণ আছে। আজরাকে যে কাচের টুকরো দিয়ে আঘাত করা হয়েছিল, তাতে কৌশিকের আঙুলের ছাপ পাওয়া গেছে। প্রসেসিং চলছে, শুধু মামলাটা করবে আজরা, তারই অপেক্ষা। ইসমামের কথা শুনছিল সবাই। তাহসিন জামানের স্ত্রী সাবা এতক্ষণ মাথা নিচু করে খাচ্ছিল। তিনি ইসমামকে বললেন, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। জি বলুন। আমার বোন সুরাইয়ার ও কি সাজা হবে? হ্যাঁ হবে, তবে কম। আপনার বোন একজন মেয়ে হয়ে খুব গর্হিত একটা কাজ করেছে, খুবই লজ্জাজনক বিষয়। একজন নারী হয়ে অন্য একজন নারীর সম্ভ্রম হরণে পুরুষকে সাহায্য করা খুবই জঘন্য একটা কাজ। কিছু মনে করবেন না, আগে ক্ষমা চেয়ে এনেছে। তবে আমার দ্বারা যদি সম্ভব হতো, ওদের আমি খুন করতাম। ইসমামের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখে মুখে রাগের রেশ স্পষ্ট। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। এরা বললেন, তুই এগুলো কি বলছিস বাবা? শান্ত হয়ে যা। যা বলেছি ঠিকই বলেছেন। যদি সম্ভব হতো আমার স্ত্রীকে হাত দেওয়ার অপরাধে ওদের দুজনকে টুকরো টুকরো করতাম, তারপর কুকুরকে খেতে দিতাম। তবে তো সম্ভব হচ্ছে না। সাবা কিছু বললেন না। ইসমাম ফুঁসছে, চোখ লাল হয়েছে তার। গম গমে সরে বলল, আমার খাবার হয়ে গিয়েছে। কথাগুলো বলে ইসমাম রুমের দিকে চলে গেল। ইসমামকে এই বিষয় নিয়ে এত সিরিয়াস দেখে আজরা অবাক হলো। ইসমাম তার জন্য এত চিন্তা করে, বিষয়টা ভেবে মনে মনে খুব খুশি হলো। পরের দিন আজরা ইসমাম পুলিশ স্টেশনে গেল, সাথে ইয়াকুব। পুলিশ স্টেশনের পুলিশ ইয়াকুবের ছোটবেলার বন্ধু, তাই প্রমাণ জোগাড় থেকে শুরু করে সবই কিছুটা সহজ হয়েছে। কৌশিকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। কৌশিককে সাহায্য করার জন্য সুরাইয়ার নামেও হয়েছে। কবে শুনানি দিবে সেই দিনকার অপেক্ষা। কৌশিকের অবস্থা বেশি ভালো না, আগে সুস্থ হবে, তারপর তাকে জেলে দেওয়া হবে। রাতে ঘরে বসে বসে আকাশের তারা দেখছিল আজরা আর ভাবছিল, আমাদের দেশে প্রতিনিয়ত অনেক নারী
ধর্ষিতা হচ্ছেন। এর মধ্যে জীবনে সংগ্রাম করে অনেকে আবার এগিয়ে গিয়েছে, আবার অনেকে ধর্ষকের হিংস্রতার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। তবে আফসোসের বিষয়, এদের বেশিরভাগেরই কোনো শাস্তি হয় না। যে ধর্ষক সে ঠিকই সমাজের স্বাধীন পাখির মতো ঘুরে বেড়ায়, শিকার করতে থাকে ক্রমাগত। অন্যান্য নারীর কিন্তু একজন ধর্ষিতা নারীকে ধুকে ধুকে জীবনে বেঁচে থাকতে হয়, তাকে সমাজের কঠিনতম বাস্তবতার মুখোমুখি হতে হয়। আপনজনের দ্বারা পরিত্যক্ত হয়, পরিত্যক্ত শ্যাওলার মতো তার জীবনযাপন, যার উপস্থিতি অনুপস্থিতি কাউকে ভাবায় না, যার ভালো লাগা খারাপ লাগা নিয়ে কেউ চিন্তা করে না। খুব কম নারী আছে যারা পরিবার থেকে এই সময় সহায়তা পায়। এমনকি আমাদের সমাজে প্রচলিত একটা নিয়ম আছে, ধর্ষকের সাথে সেই নারীর বিয়ে দিয়ে দেওয়া। ধর্ষণের সাথে একদল নারীর পর্দার তুলনা করে। নারীর পোশাক সংশোধন করার সাথে সাথে পুরুষের দৃষ্টিও সংযত হওয়া উচিত। এক হাতে যেমন তালি বাজে না, তেমনই শুধু নারীর পোশাক সংশোধনে ধর্ষকের সংখ্যা কমে যাবে না। হয়তো একজন নারীর খোলামেলা পোশাক আর দেহ অবয়ব একজন পুরুষের মাঝে নিষিদ্ধ কামনার সৃষ্টি করে, এটাকে সমাজ উদাহরণ হিসেবে দাঁড় করাবে। কিন্তু একজন নবজাতক শিশু বা একটা মর্গে থাকা মৃতদেহ কিভাবে এই কাজ করে? তারা তো পোশাক বা নিজের অস্তিত্ব রক্ষার এই কঠিন যুদ্ধে অপারগ। শুধু নারীর পোশাক সংশোধন আর নারীকে ঘরের মাঝে সীমাবদ্ধ করলেই এইসব থেমে যাবে না, যতক্ষণ না বান্দার অন্তরে তার সৃষ্টিকর্তার প্রতি ভয় তৈরি হচ্ছে। এইসব ভাবতে ভাবতে আজরার চোখে জল চলে এলো। মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিল, আল্লাহ রক্ষা করেছিল। না হলে ওসব নারীদের জায়গায় তার নাম থাকতো, হয়তো বেঁচে নাও থাকতে পারতো। দরজায় করাঘাতের আওয়াজ পাওয়া গেল। আজরা দ্রুত চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক করে বলল, আসুন। ইসমামকে ভেতরে প্রবেশ করতে দেখা গেল। আজকেও চশমা পরা নেই। আজকাল আজরা লক্ষ্য করছে ইসমাম প্রায় চশমা পরে না। তাকে দেখে মনে হয় মাত্র গোসল করে এসেছে। চুলগুলো হালকা ভেজা, পরনে নেভি ব্লু রঙের টি শার্ট আর কালো রঙের ট্রাউজার। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। তুমি কি জানো তোমাদের ভার্সিটির ক্লাসটি শুরু হয়ে যাচ্ছে? ও তাই নাকি? কিন্তু আমি তো ভর্তি হইনি। আমি তোমাকে ভর্তি করে দিয়েছি, নিজের ব্যবস্থা করে সব কাগজপত্র জমা করেছে। তোমার ভার্সিটির সিনিয়র এখন আমি। পরশু থেকে তোমাদের ক্লাস শুরু। ইসমাম ভাই আপনি? আর হ্যাঁ, তোমার সাথে একজন দেখা করতে এসছে। কে এসেছে? তুমি নিজেই দেখো, তুমি ভেতর আসতে পারো। আজরা দেখলো চুথি এসেছে। তাকে দেখে আজরার চোখে পানি চলে এলো। প্রায় ৩-৪ মাস পর দেখা হচ্ছে। সে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য রাজশাহীতে ছিল। আজরা চৌথিকে জড়িয়ে ধরলো। এতদিন কোথায় ছিলি অসভ্য? আকাশে ছিলাম, আজ জমিনে পড়তে হলো তোর জন্য। যাওয়ার আগে তোমার মন ভালো করার মতো আরেকটা কথা বলে চাই। তুমি আরও একই ভার্সিটিতে চান্স পেয়েছ, তবে তোমাদের ডিপার্টমেন্টটা ভিন্ন। এখন আমি চাই দুজন কথা বলো। ইসমাম ভাই থেকে সব শুনেছি, নিজেকে সে জায়গায় কল্পনা করতেও ভয় লাগে। তুইও কি আর বাকি সবার মতোই মনে করবি সেখানে আমার? খবরদার, এ কথা মুখে আনবি না। আমি তোকে বিশ্বাস করি, এমনকি আমার মা বাবাও বলেছে এখানে আজরার কোনো দোষ নেই। তুইও কখনো এমন করবি না। অনেক ধন্যবাদ। কাঁদিস না পাগলি। আমি ভেতরে আসতে পারি? দরজায় তনিমাকে দেখা গেল। আরে ভাবি আসুন। তোমার জন্য চার পাকোড়া করে নিয়ে আসছি। তুমি তো দুপুরেও ঠিক মতো খাওনি, এখন একটু খেয়ে নাও বোন। আমি এখন আসি। এ কি ভাবি, চলে যাচ্ছেন কেন? আপনি তো সারাদিন শুধু কাজই করে বেড়ান। এই পাশে এখন কাজ করতেও ভালো লাগে, যা করি তাই ভালো লাগে। তোমাদের ডিস্টার্ব করবো না। তনিমা চলে গেল। জ্যোতি এক নজরে তার দিকে তাকিয়ে রইল। আজরা তার ব্যাকুলতা দেখে বলল, উনি ইয়াকুব ভাইয়ার স্ত্রী। জ্যোতির চোখে পানি দেখা গেল। সে চোখের জল আড়াল করার ব্যর্থ চেষ্টা করলো। আর হ্যাঁ, নিচে ওনার সাথে কথা হয়েছে। ভালো মনের মানুষ। তুই কাঁদছিস তাই না? কোথায় জানিস, সেই ব্যর্থতার দায়িত্ব নিজে। সে ব্যর্থতার কান্না করা ব্যর্থ মানুষের লক্ষণ। আমি বলিনি, তাই দোষটা আমার। পরশু থেকে ক্লাস শুরু, আমরা একসাথে যাব কেমন? আর এখন তো তোর ইসমাম ভাই সেখানেই আছে। ভালোই তো, তোর অতিষ্ঠতায় বিয়ের প্ল্যানটা ফাইনালি সাকসেসফুল হয়েছে। ইসমাম ভাই তোকে ভালোবাসে। হ্যাঁ, অনেক ভালোবাসে, দেখে বোঝা যায়। আমি মজা করছি না, এই কথাটা সময় প্রমাণ করে দেবে, দেখে নিস।
আজরা রাতে প্রায় দুঃস্বপ্ন দেখে। ইসমাম আজকাল আজরার ঘরে ঘুমায়, যদিও তার ঘুমানোর পর ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে তার মধ্যে স্নায়ু দুর্বলকারী ঔষধও আছে। ওষুধগুলো খাওয়ার কারণে এখন মাঝে মধ্যে দুঃস্বপ্ন দেখে। আজরা যেন আজকে বিড়বিড় করে কি বলছে। ইসমাম ল্যাপটপে একটা কাজ করছিল, কাছে এগিয়ে গেল, তার পাশে বসলো, মাথায় বিলি কেটে দিতে লাগলো। আজরা তার হাতটা খপ করে ধরে ফেলল। আজরা হঠাৎ বড় বড় চোখ করে তাকালো। ইসমাম চলে যেতে চাইলে আজরা বলল, চলে যাচ্ছেন যে? প্রতিদিন তো আপনি আমার সাথে ফুলবাগানে হেঁটে বেড়ান, আজকে হাঁটতে যাবেন না? ইসমাম আজরার কথার আগামাথা কিছুই বুঝলো না। জানেন, অন্যান্য দিন আপনার চোখে চশমা থাকে তাই চেহারাটা অস্পষ্ট লাগে, তবে আজকে আপনার চেহারাটা স্পষ্ট, আপনি বাস্তব। ইসমাম এতক্ষণে আজরার কথার অর্থ বুঝতে পারল। আজরা এটাকে স্বপ্ন মনে করছে। তার ঘুম ঘুম কণ্ঠটা দারুণ শোনাচ্ছে। আমরা প্রতিদিন কোথায় যাই? আজকে আপনি কথাও বলেছেন দেখছি। আপনাকে হাজার বলেও আমি কখনো কথা বলাতে পারিনি। ফুলের বাগানে হাঁটতে যাবেন না যেমন প্রতিদিন যান। কথাগুলো বলেই আজরা আবার ঘুমের দেশে চলে গেল। ইসমাম মৃদু হাসলো। তার মানে তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখো? তবে কি জানো, তোমার এই স্বপ্ন সত্যি হবে। বাস্তবে ফুলের বাগানে হেঁটে বেড়াবো আমরা। সকালে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে ইসমাম। তার পরনে একটা সবুজ টি শার্ট, তার উপর একটা কালো রঙের শার্ট পরে নিল, হাতে ঘড়ি পরে নিল। এখন মাথায় আর আগের মতো ক্যাপ পরতে হয় না, নতুন চুল জন্ম হয়ে গিয়েছে। আজরা নিচে এসেছে, পরনে তার বেগুনি রঙের থ্রি পিস, নতুন বৌদির মতো করে মাথায় ঘোমটা দিয়ে রেখেছে। আজরা রান্নাঘরে গেল। তোমাকে সাহায্য করব? না, আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। এখন তো তুই ভার্সিটিতে যাবি, জলদি যা, নাস্তা দিব। তোরা দুজন গিয়ে বস, আমি এখনই খাবার নিয়ে আসছি। আমাকে তো অন্তত কাজ করতে দিন। তোমাদের দুজনের ভার্সিটি আছে, আজকে কোনো কাজ নেই। যেদিন বন্ধ থাকবে সেদিন সাহায্য, এটা আমার আদেশ। মা। আজরার মুখে মা ডাক শুনে এরা অবাক হয়ে গেলেন। কিরে? আজরা হাসলো। মেয়ে এত দ্রুত তাকে মা ডাকা শুরু করে দিয়েছে। তিনি আজরার গাল টেনে বললেন, অনেক ভালো লাগছে। ইসমাম টেবিলে বসে শরবত খাচ্ছে, এটা তার সকালের রুটিন। আজরা দেখলো সে এখনও চশমা পরা নেই। চশমা সহ ইসমামকে দেখতে একরকম লাগে, আবার চশমা ছাড়া ইসমামকে দেখতে আরেক রকম লাগে। আজরা কিছু না বলে বসে পড়ল। ইয়াকুব বলল, কিরে, বুঝি আমাদের বাসায় ভালো করে ঘুম হচ্ছে? অবশ্য আমাদের বাসা কি বলছি, এখন তো এটা তোরও বাসা। ভালো করে ঘুম হচ্ছে না মানে নতুন জায়গা, ডিসিপ্লিন প্রবলেম তো হতেই পারে। ওষুধগুলোর প্রভাবে সম্ভবত ঘুমের সমস্যা হয় না। বুঝতে পারছি না ইয়াকুব ভাই, আমার ঘুম হচ্ছে কিন্তু ঘুমের মাঝে উল্টাপাল্টা স্বপ্ন দেখছি আমি। ইয়াকুব কিছুটা উদ্বিগ্ন হয়ে বলল, উল্টা পাল্টা স্বপ্ন মানে ভয়ঙ্কর কিছু দেখছিস কি? না, ভয়ঙ্কর না, তবে এমন সব জিনিস দেখছি যা বাস্তবে হওয়া সম্ভব না। তুই কি একটু ব্যাখ্যা করে বলতে পারবি? মানে আমার আধো আধো মনে থাকে, সব তো মনে থাকে না, কিন্তু শুধু এটুকু মনে থাকে যাকে বা যা স্বপ্নে দেখেছি তা বাস্তবে সম্ভব নয়। ইসমাম কিছু বলছে না। আজরা আশা করেছিল সে কিছু বলবে। তার এমন বলা উচিত ছিল না যে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার কি বেশি খারাপ রাখছে কি না, বা তোমার কি রাত্রে ভয় করে। ইসমাম তেমন কিছুই বলল না। ইয়াকুব বলল, ইসমো, তুই একটা কাজ করিস, আজমাকে ডাক্তারের কাছে নিয়ে যাস। ডাক্তারের কাছে যাওয়া দরকার নেই, যে ওষুধগুলো দিয়েছে সেগুলো কন্টিনিউ করলেই হবে। ও সারাদিন উদ্ভট কথাবার্তা ভাবতে থাকে, যার ফলস্বরূপ স্বপ্নে উদ্ভট জিনিসপত্র দেখে। ইসমাম আজরাকে আরও একটু বিরক্ত করতে কণ্ঠে অতিরিক্ত কোমলতা এনে বলল, তুমি ঠিক কী দেখেছো আমাকে একটু বলো, মানে কেবল স্বপ্ন ছিল? ইসমাম খাওয়ার দিকে তাকিয়ে কথাগুলো বলল। আজরা আর কথা বলতে পারল না। কি বলবে সে, যে আপনি ছিলেন, আপনাকেই দেখেছিলাম। এই 2 দিন যেমন তেমন ছিল, আজ দেখি আবার হাফ মেন্টালের মতো আচরণ করছে। আমার ডাক্তারের দরকার নেই, ঠিক আছি আমি। ইসমামের বাসা থেকে ভার্সিটি যেতে রিকশায় করে 20 মিনিট লাগে। আজরা প্রথমে ইসমামের সাথে রিকশায় যেতে চাইছিল না। তারা রাস্তা ধরে হাঁটছে, সামনে থেকে রিকশা নেবে। আজরা ইসমাম যে এলাকায় থাকে সেই এলাকায় প্রচুর পরিমাণে গাছপালা। হঠাৎ করে গাছের একটা হলুদ পাতা এসে আজরার ঘুমটার এক কোণে লেগে রইল।
ইসমাম আজরার পেছনে ছিল। ইসমাম আজরার ঘোমটা থেকে পাতাটা সরিয়ে নেওয়ার সময় তার আঙুলগুলো অনিচ্ছাকৃতভাবেই আজরার কান স্পর্শ করল। আজরা হকচকিয়ে উঠল আর সাথে সাথে ইসমামের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিল। আজরা বলল, আমার স্পর্শ করবে না, খবরদার। আজরা, এদিকে তাকাও। আমি তোমাকে ছুঁতে চাইনি, শুধু পাতাটা সরিয়ে দিতে। ঠিক আছে, কোনো প্রয়োজন নেই। এরপর থেকে পাতা পড়লে আমি নিজে সরিয়ে নেব। প্রথমে ইসমামের কিছুটা রাগ হলো, তারপর বুঝতে পারলো এটা তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটার প্রভাব। এখনও আজরা তার আশেপাশে সব পুরুষদের সন্দেহজনকভাবে দেখে। ইসমামের ক্ষেত্রে বিষয়টা আরও জটিলভাবে নিচ্ছে আজরা, কারণ সে তার স্বামী, অধিকার খাটানোর ভয় আছে তার। এখন আজরা কোনো পুরুষকে বিশ্বাস করতে পারে না, এমনকি যে কারো অনাকাঙ্ক্ষিত ছোঁয়া তার গায়ে তীরের মতো লাগে। আজরুস, দাঁড়াও। আসলে আমি আপনাকে কথাগুলো ওভাবে বলতে চাইনি। আমি জানি আপনার উদ্দেশ্য খারাপ। ইসমাম আজরার ঠোঁটে তার তর্জনী দিয়ে চেপে ধরে চুপ করিয়ে দিল। ইসমাম আশেপাশে তাকালো, তেমন মানুষ নেই। তারপর আজরাকে ঝাপটে জড়িয়ে ধরলো, খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আজরার বুকের কম্পন বেড়ে গেল আর লজ্জা লাগতে শুরু করলো। কিন্তু দেখো তো এখন খারাপ লাগছে কিনা। আজরা অবাক হলো। আশ্চর্য, একটুও খারাপ লাগছে না। এটা তো অচেনা ব্যক্তির ছোঁয়ার মতো মনে হচ্ছে না। আজরা ইসমামের গা থেকে একটা মিষ্টি সুগন্ধ পেল, শুনতে পেল ইসমামের হৃদয়ের অবাধ্য স্পন্দন। আশ্চর্য, আজরার থেকেও জোরে হৃদস্পন্দন হচ্ছে ইসমামের, যেন এখন হৃৎপিণ্ডটা বুক ফেটে বেরিয়ে যাবে। আজরার মনে হচ্ছে যার বাহুডোরে বন্দি আছে সেটা চেনা, হাজার হাজার বছরের চেনা। সে নিরাপদে আছে। যে হাত দুটো তাকে বেষ্টন করে আছে, সেই হাত দুটো তার আজকাল অনেকের নিরাপদ একটা জায়গা মনে হয়। এর মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে কেউ ছুঁতে পারবে না, ততক্ষণ কোনো বিপদ আপদ আজরাকে স্পর্শ করতে পারবে না। আজরা নিরাপদ এখন। ইসমাম কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিল, তারপর সামনে গিয়ে রিক্সা ডেকে আনলো। আজরা রিক্সায় বসে আছে, রিক্সা দুলছে, সাথে মৃদু বাতাস। তোমার মনে কোনো কথা থাকলে বলতে পারো, এমন চোরা চোখে আমাকে দেখার কিছুই নেই। আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আজরা অনেকক্ষণ ধরে কথা বলছে না। ইসমাম আজরাকে লক্ষ্য করলো, সে জড়সড় হয়ে বসে আছে। ইসমাম আজরাকে বলল, রিক্সায় তুমি কোনো পরপুরুষের সাথে বসে নেই, তোমার স্বামীর সাথে বসে আছো। যদিও তুমি বিয়েটা মানো না, তবু আমরা স্বামী স্ত্রী, সুতরাং তোমার চেপে বসার কোনো দরকার নেই। বিয়েছে, ওকে? ইসমাম খুব সাবধানে তার হাতটা আজরার পেছনে নিয়ে রিক্সার হুডের দিকে রাখলো এবং সামনের হাতটা এমনভাবে বেষ্টন করে বসলো যেন সে না পড়ে যায়, কিন্তু তার গায়ে ছোঁয়াও লাগছে না। আজরা মুগ্ধ হলো তার এমন সাবধানতায়। আজরা যে কতবার মুগ্ধ হলো এই কয়েকদিনের মধ্যে তা সে বলতে পারে না, তবে সে মুগ্ধ হয় ইসমামের এসব ছোট ছোট যত্নে। এগুলো তাকে বিমোহিত করছে কি। যেমন গতকাল আজরা শুয়েছিল, হঠাৎ তার মনে হলো তার ক্ষতটা খুব বেশি ব্যথা করছে। ডাক্তার যে ক্রিমটা দিয়েছিল সেটা শেষ 1 মাস দেওয়ার কথা ছিল। 1 মাস প্রায় হয়ে গিয়েছে, কিন্তু আজরার এখনও ব্যথা করছে। তখন হঠাৎ কোথা থেকে ইসমাম না বলেই রুমে প্রবেশ করলো। তার হাতে একটা ক্রিম ধরিয়ে দিয়ে বলল, নাও তোমার ক্ষততে লাগাও, তারপর আবার উড়ে চলে গেল। আজরা বুঝে পায় না ইসমাম কিভাবে জানলো। আপনি না একটা মেয়েকে পছন্দ করতেন? এখনো করি, এখন ভালোবাসি তাকে। তাহলে আমাকে কেন বিয়ে করলেন? তার উত্তর তুমি জানো। আমাকে দয়া দেখালেন? আমি কোনো উপন্যাসের নায়ক না, কোনো ফিল্মের হিরো না, যাকে সবসময় উদার আর নিঃস্বার্থ হতে হবে। আমি তোমার উপর কোনো দয়া করিনি, যা করেছে সবার আর আমার ভালোর জন্যই করেছে। আমি একটু স্বার্থপর। আমাকে কেন বিয়ে করলেন? আপনার প্রেমিকার সাথে দেখা করতে চাই আমি তাকে সবটা খুলে বলতে চাই। কোথায় থাকে সে? কি নাম তার? সে আমার সামনেই থাকে, তাকে তুমি কয়েকবারই দেখো। তাকে খুলে বলার কিছুই নেই, কারণ সে একটা গাধি, বললেও কিছু বোঝে না। আপনি হেয়ালি করছেন? আপনি আমাকে কেন বিয়ে করেছেন? আরেকজন মনে থাকা সত্ত্বেও তো পরিষ্কার না। তুমি ইডিয়েট, তাই তোমার কাছে আমার কথা হেয়ালি লাগে। আর তুমি তো একজনকে পছন্দ করো, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? মায়ের জন্য করেছে, আর সেই লোক হাওয়ায় মিলিয়ে গিয়েছে, তাকে খুঁজে পাচ্ছি না আমি। আর আমি তো আর আগের মতো নেই, আমার শরীরে দাগ। ইসমাম প্রচণ্ড রেগে গেল আর আজরার কবজি চেপে বলল, আরেকবার এইসব কথা বললে থাপড়ে তোমার গাল চাপা লাল করে ফেলবো। বেশি বাকনামা করো না। লাগছে। লাগার জন্যই ধরেছে। তোমার আমি আছি না, সে ছেলেকে কেন লাগবে? রাবিশ। আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না।
আপনি তো এমনিতেও কিছুদিন পর থাকবেন না, প্রেমিকার বিষয়টা ব্যক্তিগত জীবনের সাথে জড়িত, তাই? হুম, তুমি এখন আমার ব্যক্তিগত জীবনের অংশ হতে পারোনি। যেদিন পারবে সেদিন আমার মুখে বলতেও হবে না, তুমি এমনিতেই বুঝতে পারবে। সেদিন আজরা ভার্সিটিতে পৌঁছে গেল। ওরিয়েন্টেশন ক্লাস অনেক আগেই শেষ হয়েছিল। আজরা ক্লাসে গিয়ে বসলো। ইসমাম কয়েকজনের সাথে তার পরিচয় করিয়ে দিল। আজরার কাছে সব কিছুই নতুন লাগছে। ইসমামের নিজেরও মাস্টার্সের ক্লাস শুরু হয়েছে। ইসমাম ক্লাসে এসে বসলো। তার সব বন্ধুরা একত্রে বসে আছে। এখনও কেউ ইসমামের বিয়ের কথা জানে না, জানলে এতক্ষণে তাকে বিরক্ত করে জ্বালিয়ে মারত। প্রিয়াকে দেখলো, চোখ মুখ কুঁচকে বসে আছে। প্রিয়াকে এইভাবে চোখ মুখে ঘন বর্ষার আধার নামিয়ে বসে থাকতে দেখে ইসমাম প্রিয়াকে ডাকলো। কি হয়েছে তোর? কি ব্যাপার? আমি তোর পিছনে বসে আছি বলে এমন চোখ মুখ কুচকে বসে আছিস? তুই কোন খ্যাতের মুলা রে যে তোকে দেখে চোখ মুখ কুচকে বসে থাকবো? যদিও তুই একটা দেখতে মুলার মতন সাদা, আর তোর মাথার চুলগুলো সেগুলো দেখতে মুলার উপরের পাতার মতো। এখন বিরক্ত করবি না তো। ইসমাম জাহিনকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি হয়েছে বলতো? এই সুশীলটা এমন ঘাটতার মতো জবাব দিচ্ছে যে? আরে আর বলিস না, ওর প্রিয় স্যারের ক্লাস শুরু হবে একটু পর, এই জন্য রেগে অ্যাটম বম হয়ে আছে। প্রিয় স্যার মানে? তুই তো এই কদিন ক্লাসে আসিসনি। প্রিয়ার একটা প্রিয় স্যার হয়েছে, নাম নীরব হাসান। তুই জানিস কি হয়েছিল? একদিন আমাদের প্রিয়ার নাকি ক্যাম্পাসে অবলা নারীর মতো বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। নায়িকা শাবানার মতো সে বেহুশ হয়ে যাচ্ছিল, আর তখন নায়ক জসিমের মতো নীরব হাসানের আগমন ঘটল। তারপর নীরব হাসান তাকে দু হাতে নায়কদের মতো তুলল আর বলল, হৃদয়ে ব্যথা ছাড়া আর কোথাও ব্যথা আছে? তারপর জানিস আমাদের অকৃতজ্ঞ প্রিয়া তাকে কী বলল? সে বলল, ছাড় বান্দর, পুরুষ মানুষের মতো নারীর শরীর ছোঁয়ার ধান্দা করছিস? তোকে আমি কসম করে বলছি জুতোর মালা পরাবো। সিরিয়াসলি? তুই আমাদের একজন সম্মানিত স্যারকে এই কথা বলছিস? কোথাকার স্যার রে? আমি তোকে আগে কখনো দেখেছি? আর এমন ছোকরা পোকরাদের দেখলে কি বোঝা যায় যে স্যার? আমি কিভাবে বুঝবো? আরে কাহিনী এই পর্যন্ত শেষ না। তারপর লোকটা তার ওয়ালেট ফেলে গেল। তারপর আমাদের উপকারী প্রিয়া আপা ব্যক্তিগত উদ্যোগে সেই ওয়ালেট ডিপার্টমেন্টে জমা দিল। তারপর নীরব হাসান স্যার সেই ওয়ালেট ডিপার্টমেন্টে কোন মেয়ে জমা দিয়েছে জানতে চাইল। ওয়ালেট কে জমা দিয়েছে তা খুঁজতে খুঁজতে অবশেষে জানতে পারল, যেই নারীর শরীরে স্পর্শ করার বিশাল অপবাদ সে পেয়েছিল, তার পদতলেই তার মন থুকু ওয়ালেট ফেলে এসেছিল। সে পেটে পেটে কৃতজ্ঞতা স্বরূপ যেই বাক্যগুলো সাজিয়ে নিয়ে এসেছিল, তা রমজান মাসের ব্যাঙ্গির শরবত হিসেবে গিলে ফেলল। রাগে ক্ষোভে নীরব স্যারের পেটে একটু একটু মেদ জমা হতে থাকলো। তারপর প্রথম দিন যখন ক্লাসে প্রিয়াকে দেখলো, তখন সে ভাবলো মেদ বেড়ে পেট মোটা হয়ে যাচ্ছে। উত্তর মেরুর বরফের মতো মেদ গলানো প্রয়োজন, যার জন্য দরকার উত্তপ্ত আগুন, তবে সেটা প্রকাশ করলো না। তারপর আর কি, যা দুর্ঘটনা হবার হলো। প্রিয়া একদিন ক্লাসে অমনোযোগী হয়ে তার ভাবনার সাগরে বৈঠা নাড়ছিল, আর নীরব স্যার সেই সুযোগে ইচ্ছামতো ডিটারজেন্ট ছাড়া প্রিয়াকে ধুয়ে দিল, শরীর স্পর্শ না করেই। আর প্রিয়া হয়ে গেল মেদ ঝরানোর যন্ত্র। ইসমাম সব কথা শুনলেও কোনো উত্তর দিল না। তার কাছে বিষয়টাকে কেমন উদ্ভট লাগলো। প্রিয়া এক দেখাতে কাউকে এসব বলার মেয়ে না। ভাবতে ভাবতেই ক্লাসে নীরব নামের লোকটা প্রবেশ করলো। ইসমাম দেখলো লোকটা হাসি হাসি মুখ নিয়ে আছে। তার নামটা নীরব হলেও তিনি নীরব না। তার নামটা নীরব না হয়ে সৌরভ টাইপের কিছু হওয়া উচিত ছিল বা দীপ্ত। নীরব একটা গাম্ভীর্যপূর্ণ নাম। যাই হোক, নাম নিয়ে গবেষণা করতে ইসমামের ভালো লাগছে না। তবে সে আর চোখে একবার তার সামনে বসা প্রিয়ার দিকে তাকালো, আরেকবার নীরবের দিকে। পরের ফাঁকে ফাঁকে প্রিয়া আর নীরব একজন আরেকজনের দিকে চোরা চোখে তাকাচ্ছে। ইসমামও অবাক চোখে তাকিয়ে আছে। ইসমামের মন কেন যেন চট করে অঙ্ক কষতে লাগলো। দুয়ে দুয়ে মিলে 4 করার চেষ্টা করলো, কিন্তু না, কিছুই বুঝে উঠতে পারলো না। সেদিনকার মতো ক্লাস শেষ করলো। ইসমামের আগেই আজরা বাড়ি চলে গিয়েছে। বাসায় গিয়ে গোসল শেষে আজরার রুমে এসে দেখলো আজরা কাদা কাদা বইপত্র গোছানোর চেষ্টা করছে।
আজরাও হয়তো মাত্র গোসল করেছে, ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে আছে, বিড়বিড় করে কি যেন বলছে, মাঝে মাঝে হাতও নাড়াচ্ছে। ইসমামের মনে হলো একটা আস্ত গোলাপ ফুল সেই ঘরে সুভাষ ছড়াচ্ছে। আজরোজ, হাসবো? জি আসুন। কি ব্যাপার, এতগুলো বই কোত্থেকে নিয়ে এলে? কিনে নিয়ে এলাম নীলক্ষেত থেকে। নীলক্ষেত? কার সাথে গিয়েছিলে? আমাকে তো বলনি। নাবিল ভাইয়ের সাথে গিয়েছিলাম। আমার থেকে টাকা কেন নাওনি? আমি আপনার থেকে টাকা কেন নেব? আপনার নিজের টাকা আছে? আপনি তো নিজেই ফুপার টাকায় চলেন। তোমার কি মনে হয় আমি তোমার দায়িত্ব নিতে পারবো না যেন বিয়ে করেছে? আমাদের বিয়েতে তোমাকে যে দেনমোহরের টাকাটা দিয়েছে, যদিও সেটা পরিমাণে কম ছিল, সেটা কিন্তু আমার টাকা, আমার টিউশনের টাকা। আমার টিউশনের টাকা, প্রাইজমানের টাকাগুলো একত্র করে দেনমোহরের ব্যবস্থা করেছিলাম। যদিও উদ্দেশ্যটা দেনমোহরের ছিল না, জমিয়েছিলাম কোনো ভালো একটা কাজে ব্যবহার করার জন্য। আর বিয়ে থেকে ভালো কাজ আর কি হতে পারে বলো? কি এত টাকার মালিক আপনি? আগে জানলে আপনাকে হাইজ্যাক করতাম। আপনাকে কিছু প্রশ্ন করার আছে আমার। আবার প্রশ্ন? সময় করে করব, সত্যি সত্যি উত্তর দেবেন কেমন? প্রশ্ন এখনই করো। না এখন করব না। ঠিক আছে, আর শোনো, এরপর থেকে তোমার যে কোনো দরকারে আগে আমাকে বলবে। তুমি এখন আমার স্ত্রী, আমরা স্বামী স্ত্রী, সুতরাং এখন মেজো মামার থেকে টাকা চাওয়া বড়ই বেমানান আর অন্যায়ও বটে। কিন্তু আপনি তো। সহজ হিসেবে বোঝো, আমার জীবনে খরচ বলতে আপাতত তেমন কিছু নেই। তোমার যা লাগবে তার আমার টুকটাক দরকারি জিনিসপত্র। আমি যে পরিমাণ আয় করি তাতে সেটা হয়ে যাবে, কারণ আমাদের বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, খাবার দাবারের খরচ হিসেবে এক্সট্রা কোনো টাকা দিতে হয় না। শুধু তোমার আমার প্রয়োজনীয় জিনিস এইটুকুই। স্বামী হিসেবে আমি তো করতে পারবো বলেই তোমাকে বিয়ে করেছে। কিন্তু আমাদের বিয়েটা তো। আবার একই কথা, বারবার একই কথা টেনে এনো না তো। তুমি আমার স্ত্রী, যতদিন না আমরা আলাদা হচ্ছে ততদিন তুমি আমার স্ত্রী, সুতরাং তোমার ভরণ পোষণের দায়িত্ব শরীয়ত মোতাবেক আমার উপর। নেক্সট টাইম থেকে একটা টাকা মেচুম আমার থেকে নেবে না, তাহলে খারাপ হয়ে যাবে। কিন্তু তোমার প্রয়োজন আমাকে বলবে। আই রিপিট, যে কোনো ছোট থেকে ছোট প্রয়োজন। আজরা আর কিছু বলল না, চুপ করে রইল। আজকাল ইসমাম নামক ব্যক্তিটা আজরাকে উঠতে বসতে মনে করাতে থাকে সে তার স্বামী, অথচ আজরার জীবনে কিছুই বদলায়নি। তবে সমাজের মানুষের খারাপ কথা এখন তার আর শুনতে হচ্ছে না এই ঢির, তবে আবার শুনতে হবে তাদের বিচ্ছেদের পর। এভাবে দেখতে দেখতে দিন কেটে গেল। প্রায় 6 মাস হয়ে গেল আজরা এখন এই বাড়িতে। সে সবার সাথে ভালোভাবে মানিয়ে নিয়েছে, সে কিছুটা হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে। তবে পুরনো আজরা হয়ে উঠতে পারেনি। তার বাবা মা এতে খুশি। ইসমাম আর আজরার দেখা হয় খুব কম। আজরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আর ইসমাম ঘরে বাইরে পরিশ্রম করে। শুধু সারাদিন ইসমামের সাথে দেখা হয় বলতে গেলে তখনই যখন সে আজরাকে পড়াতে বসে। 1 বা 2 ঘন্টার বেশি না, সারাদিনে আর দেখাই পাওয়া যায় না। আজরার মাঝে মাঝে মনে হয় ইসমামের সাথে একটু কথা বলতে মনে চায় ইসমাম কেন আগের মতো তার সাথে হেসে কথা বলে না, বসে না। শীতকাল নিজের পেখম মেলতে শুরু করে দিয়েছে আবহাওয়ায়। সানা নিজের রুমে এলো লাফাতে লাফাতে। আজরা আপু, কি হয়েছে বল? চলো না বাইরে ব্যাডমিন্টন খেলতে যাই, সবাই খেলছে। কে কে খেলছে? তরিমা ভাবি আছে, আমি আছি, নাবিল ভাই আছে। চলো না, তুমি হলে আরেকজন হবে। চলো চলো। আমার এখন খেলতে ইচ্ছে করছে না। তুমি তো ব্যাডমিন্টন অনেক ভালো খেলো, চলো না। আচ্ছা ঠিক আছে। ইরাদের বাগানে বড় ব্যাডমিন্টন কোর্টের ব্যবস্থা করা হয়েছে। মূলত শীতকালে 2 গাছে দড়ি দিয়ে নেট বাঁধা হয় যেন বাচ্চারা খেলতে পারে। আজরা সানা খেলছে। নাবিল বলল, এই সানা, তুই সর, এই জলহস্তির সাথে আমাকে খেলতে দে। অনেকদিন ধরে জলহস্তির সাথে খেলি না, আজকে তোকে হারিয়ে ছাড়বো মুটকি। গোবরখোর বলে কি রে? খেলার এক পর্যায়ে ফেদারটা গিয়ে একটা উঁচু গাছে আটকে গেল। ভাইয়া কি করলি এটা? তোর সাথে খেলতে গিয়ে একটা ঝামেলা বাঁধলো। হাত পা ছাড়া ঝামেলার দোকান তুই। চুপ কর জলহস্তি, বসে বসে খেয়ে তোর গায়ে এত শক্তি হয়েছে যে তুই এক বাড়িতে ফেদার দূরে আকাশের চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছিস। তো স্লেফার দিয়ে আমি আজকে ফেদার আনবো। না না না। আজরা দৌড়ানো শুরু করলো। এভাবে দৌড়াদৌড়ির এক পর্যায়ে নাবিল আজরার পা থেকে স্লিপার খুলে নিতে সক্ষম হলো। নাবিল তার স্লিপারটা নিয়ে ফেদার বরাবর ছুড়ে দিল আর তা গাছে আটকে গেল। তরিমা সানাকে বলল, আজকে অনেক দিন পর আজরাকে এত খুশি দেখছি। আপু নিজেকে আটকে রেখেছে, এমন ভাবছে যে খুশি হওয়াটা বোধহয় অধিকার না, অন্যায়।
এখনও ভাইয়ার থেকে আলাদা থাকে। ওই ঘটনার জন্য আমার মনে হয় আজটা কোনো না কোনো দিক থেকে নিজেকে দায়ী ভাবে, কিন্তু আদেও সেখানে কারোর হাত ছিল? তনিমা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। প্রায় সন্ধ্যা হতে চলল। ইসমাম ছাত্র পড়িয়ে বাসায় আসছিল। তাদের খেলাধুলা এবং চিৎকার চেঁচামেচি দেখে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। আজরার সেদিকে খেয়াল নেই। সামনে থেকে ইসমাম আসছে। আজরার নিশানায় এবার সঠিক দিকে লাগলো। ফেদার নিচে পড়লো ঠিকই, কিন্তু ইসমামের মাথা হয়ে আর আজরার স্লিপার সই করার পর সেটা ইসমামের নাক বরাবর লাগলো। ইসমাম আর একটু সামনে যেতে চাইলে একটা জুতো এসে ঠাস করে তার মাথার উপর পড়ল। ইসমামের নাক লাল হয়ে আছে। ইসমাম হাত ভাঁজ করে রাগে চোখে আজরার দিকে তাকিয়ে আছে।